এখন এই শিল্পের বর্তমান যে ভবিষ্যৎ সেটা খুব খারাপের দিকে যাচ্ছে। অবিলম্বে সরকারকে এই ব্যবস্থা নেওয়া উচিত, নাহলে একটা সময় আসবে এই শিল্প ধ্বংস হয়ে যাবে। এই দাড়িটা আছে রিয়েল হেয়ার, এটা আমরা ভেড়ার লোম দিয়ে করি। বর্তমান প্রজন্মে যেমন সরস্বতী বাইকে চেপে আসছে, দুর্গা সানগ্লাস পরছে, দুর্গার এরকম রূপ, মানে প্রতিমাদের যে এরকম রূপ, সেটাকে আপনি সমর্থন করেন? কৃষ্ণনগরের বুকে যে এমন একটা জায়গা আছে, সেটা হয়তো না দেখলে তোমরা বিশ্বাস করবে না। আমি বিশ্বাস করিনি, দেখবে আমার কি অবস্থা হয়েছিল। জাগো রে দেখো রে দুনিয়ায় দেখো রে না 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 না। তাহলে চলুন গল্পের ইঞ্জিনে একটা কিক মারা যাক। তবে গল্প শুরু হওয়ার আগে তোমাদের আমি একজনের সাথে দেখা করাতে চাই। ইনি হলেন সুবীর পাল, আর ইনি একজন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী। শিল্পী বীরেন পাল আমার বাবা। তিনিও প্রচুর সৃষ্টি করে গেছেন, প্রচুর স্টুডেন্ট তৈরি করে গেছেন। তিনি কৃষ্ণনগরের প্রথম জাতীয় পুরস্কার প্রাপ্ত 1982 সালে। তার হাত ধরেই আমার এই শিক্ষা, বা তাকে অনুকরণ করে আমি কাজ করি। আমি অত বড় শিল্পী কিছু নয়, বাবার কাছ থেকে একটু যা শেখা এখনো শিখছি। আমারও এইরকম ভাবে একটা গোল্ডেন পিরিয়ড আসে। আমিও খুব ছোট তখন, যখন আমার 6 বছর বয়স, তখন থেকে আমি মাটি নিয়ে খেলতে আরম্ভ করি। খেলতে খেলতে একটু একটু করে শিল্প আমার হাতে আসতে থাকে এবং আমিও শিখতে থাকি। যখন 1982 সাল, তখন আমার বয়স মাত্র 12-13 বছর বয়স। তখন একদল প্রতিনিধি দিল্লি থেকে আসেন যে ইন্ডিয়া ফেস্টিভ্যাল হবে লন্ডনে, সেখানে একটা ভালো শিল্পীকে তারা পাঠাবেন, অর্থাৎ কৃষ্ণনগরের একটা মৃৎশিল্পীকে। সেই প্রতিনিধি দল আসেন যখন, তারা আমাদের যে ঘূর্ণি শিল্পীদের প্রাণ কেন্দ্র, সেখানে বিভিন্ন দোকান আছে, বড় বড় শিল্পীরা আছেন, তাদের প্রত্যেকের কাজ দেখেছেন এবং ভালো লেগেছে। লাস্টে তিনি আমার বাবার দোকানে আসেন, অর্থাৎ বীরেন পালের দোকানে আসেন। বাবার কাজ দেখে তারা খুব মুগ্ধ হন এবং তিনি এত ভালো সৃষ্টি দেখেছেন যে তখন তিনি নিজে স্টাডি করতে চেয়েছেন যে এই শিল্পীগুলো এত ভালো সৃষ্টি করেন, আদৌ এনারা খেতে পান তো, এদের মাথা গোঁজার জায়গা আছে তো। ঠিক এই উদ্দেশ্য করে তিনি আমাদের বাড়িতে আসতে চান। তারপর তিনি আমাদের বাড়িতেও আসেন। পরবর্তীকালে তিনি আমাদের রান্নাঘরটাও দেখতে চান। তখন আমাদের পরিকাঠামো অত ভালো কিছু নয়, উনুনে রান্না হয়, ঘরটরগুলো কালি ঝুলে ভর্তি। সেই জায়গাতেও তিনি গেছেন। আর সেই রান্নাঘরে একটা চৌকি ছিল, চৌকির তলায় আমি কিছু কিছু শিল্পকর্ম করে লুকিয়ে রাখতাম। কেন লুকিয়ে রাখতাম? তখন বাড়ি থেকে বকাঝকা দিত যে এখন পড়াশোনার সময়, এখন এগুলো করলে চলবে না। তো যে প্রতিনিধি দল এসেছিলেন, তাদের মধ্যে যিনি অর্গানাইজার ছিলেন, মিস্টার রাজীব সেঠি, তার নজরে পড়ে ওই শিল্পকর্মগুলো। তখন তিনি জিজ্ঞেস করেন যে এগুলো কার তৈরি। বাবা উঁকি ঝুঁকি মেরে দেখেন যে ওটা আমারই করা। তখন বাবা বলছেন যে আমার ছেলে সুবীরের করা। বলছে কত বড়? বলছে, বাবা বলছেন যে এরকম 12-13 বছর বয়স হবে। বলছে ওকে ডাকো। তো আমি তখন নিহাতি ছেলে মানুষ, মাঠে আর 5 জন ছেলে যেমন খেলাধুলা করে আমিও খেলাধুলা করছিলাম। সেই ঘাম ঝরা জামা কাপড় পরেই আমি ওনার সামনে এসেছি। উনি জিজ্ঞেস করছেন যে এগুলো তুমি তৈরি করেছো? আমি বলছি হ্যাঁ স্যার, এগুলো আমি করেছি। তো উনি প্রথমটা বিশ্বাস করছিলেন না, তারপরে উনি বললেন আমার সামনে করতে পারবে? আমি হ্যাঁ কেন পারবো না, আমি তো করেছি। তো তখন আমার হাতে মাটি এবং আমাদের কাজে ইনস্ট্রুমেন্ট দেওয়া হয়। মিনিট 15-20 কাজ আমি করি ওনার সামনে। তখন উনি নিজেই হাত চেপে ধরেন এবং বলেন যে আমি বুঝেছি যে এগুলো তুমি করেছো। তো তখন উনি বলছেন যে আমি এই ছেলেটিকেই লন্ডন নিয়ে যাব।
আমাদের ইন্ডিয়া ফেস্টিভ্যালের জন্য এই পার্টিসিপেট করবে। আমি খুব আনন্দিত এবং পাশের ঘরে মা ছিলেন, মা শুনে ওনাদের বলছেন না স্যার ওকে নিয়ে যাবেন না, ও ছেলে মানুষ কাঁদবে, আপনাদের ডিস্টার্ব করবে, ওকে নিয়ে যাবেন না। তো মার মন যেটা হয় যে বাচ্চা ছেলে কিভাবে যাবে কি করবে, কিন্তু উনি বারবার আমায় জিজ্ঞেস করছেন যে তুমি যাবে, আমি বললাম হ্যাঁ স্যার আমি যাবো। তো তখন একদম পাকাপাকি ভাবে একদম সিলেকশন হয়ে গেল যে আমি ইন্ডিয়া ফেস্টিভ্যালে যাব লন্ডনে। 1982 সালে ওই হচ্ছে আমার প্রথম সুযোগ পাওয়া। তারপরেও থেমে থাকিনি। 1985 সালে আমেরিকা ওয়াশিংটন ডিসিতে একই ইন্ডিয়া ফেস্টিভ্যাল হয়, সেখানেও পার্টিসিপেট করার সুযোগ আমি পাই। পরবর্তীকালে জার্মান এবং স্পেনে হয়, সেটাতেও আমি সুযোগ পাই। আর 1991 সালে আমার হাতে জাতীয় পুরস্কার আসে, তখন আমার বয়স মাত্র 18 বছর। তারপরেও থেমে থাকিনি, ধীরে ধীরে কাজ শিখেছি, আরো কাজ শিখছি। পরবর্তীকালে লিমকা বুক অফ রেকর্ডে আমার নাম তুলেছি, ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলেছি, ইউনিক ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছি। শুনলে আরো খুশি হবেন, দিল্লি আলফাস ইউনিভার্সিটি থেকে আমাকে সাম্মানিক ডক্টরেট উপাধি দেওয়া হয়, যেটা কৃষ্ণনগর মৃৎশিল্পের ইতিহাসে প্রথম। যে বর্তমান প্রজন্মে যেমন সরস্বতী বাইকে চেপে আসছে, দুর্গা সানগ্লাস পরছে, দুর্গার এরকম রূপ, মানে প্রতিমাদের যে এরকম রূপ, সেটাকে আপনি সমর্থন করেন? শিল্পটাকে একদিকে দেখলে মনে হয় এটা সৃষ্টিশীল জিনিস, ক্রিয়েশন, তবুও তার থেকে বলবো যে আমাদের মানতে হবে যে এটা আমাদের দেব দেবী, গড অ্যান্ড গডেস। আমরা সরস্বতীকে বিদ্যার দেবী হিসেবে দেখি, তাকে আমরা সবসময় শালীন পোশাক, শালীন আচরণে আমরা দেখতে চাই। আমার মনে হয় যে যারা এই ধরনের কাজগুলো করেন, জানি না তারা কি মনে কি উদ্দেশ্যে করেন, আমি এটুকুনি বলবো যে শিল্প নিয়ে অনেক আলোচনা করা ভালো, অনেক ক্রিয়েশন করা ভালো, কিন্তু এমনটা করব না যাতে কোনো সমালোচনার মুখে পড়তে হয়। সরস্বতীকে গগজ ছাড়া বা মোটরসাইকেল বা বাইক চালানো ছাড়া অনেকভাবে দেখানো যেতে পারে, সেরকমভাবে দেখান বা সেইভাবে দেখানোর চেষ্টা করুন এবং যতটা শালীনভাবে তাদেরকে দেখানো যায় সেটাই আমার মনে হয় শোভনীয় হবে। কারণ আমরা হিন্দু, আমাদের দেবদেবীর ওপর অগাধ বিশ্বাস থাকে, তাই আমরা তাদের মায়ের মতন পূজিত করি, যেন সেটাই বজায় থাকে। এখন এই শিল্পের বর্তমান যে ভবিষ্যৎ সেটা খুব খারাপের দিকে যাচ্ছে, তার কয়েকটা কারণ আছে। প্রথম কথা, এই শিল্পটা শিখতে দীর্ঘ একটা সময় লাগে, এখনকার ছেলে মেয়েদের এত ধৈর্য নেই। আর এছাড়াও এখানে কিন্তু কৃষ্ণনগরের ইনফ্রাস্ট্রাকচার ঠিক নেই, অর্থাৎ আমাদের ঘূর্ণির ইনফ্রাস্ট্রাকচার ঠিক নেই। এই কারণেই বলছি এখানে কোনো শিক্ষার কেন্দ্র নেই, আর্ট কলেজ, আর্ট স্কুল বা কোনো ইনস্টিটিউশন এখানে নেই। কোথা থেকে শিখবেন যারা শিখতে চান? এখন যেহেতু আমি খুব হ্যাপি এবং লাকি যে আমার পরিবারটাই ছিল শিল্পী পরিবার, যেখানে বাবা, কাকা, জ্যাঠা, ঠাকুর দাদা প্রত্যেকেই মহান শিল্পী ছিলেন, তাদের থেকেই আমার শিক্ষা। কিন্তু এখনকার প্রজন্মে সেই সব শিল্পীও নেই আর সেই শিল্পও নেই। আর কোথা থেকে শিখবে? আর্ট স্কুল অবশ্যই এখানে হওয়া উচিত ছিল, একটা কলেজ হওয়া উচিত ছিল। আর এখানে নেই কোনো মিউজিয়াম, যা কিংবদন্তি শিল্পীরা যে শিল্পগুলো সৃষ্টি করেছেন তার কোনো নিদর্শন আমরা দেখতে পাচ্ছি, কোনো নিদর্শনই আমাদের কাছে নেই। তাহলে কোথা থেকে শিখবে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা? অবিলম্বে সরকারকে এই ব্যবস্থা নেওয়া উচিত, নাহলে একটা সময় আসবে এই শিল্প ধ্বংস হয়ে যাবে, শিল্পীরা ধ্বংস হয়ে যাবে। তো সেই জন্য আমি বলবো যে কৃষ্ণনগরে অতি অবিলম্বে আর্ট স্কুল কিংবা আর্ট কলেজ, আর এর সঙ্গে সঙ্গে একটা মিউজিয়াম অবশ্যই দরকার, নাহলে শিল্প কিন্তু আস্তে আস্তে ধ্বংসের পথে এগিয়ে যাবে। আর এছাড়াও নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এই কাজ কেন শিখছে না? তেমন কোনো ব্রাইট ফিউচার নেই এই কাজে। যদি কেউ খুব বড় মাপের শিল্পী হতে পারেন, তারা দু একজন টাবলিস্ট হতে পারেন, কিন্তু সাধারণ শিল্পীরা কিন্তু পড়ে পড়ে মার খান। এখন অনেক নিডি শিল্পীরা এখানে আছেন যাদের কোনো শোরুম নেই, তারা বাড়িতে বসে কাজ করেন। আমার মনে হয় সরকারি উদ্যোগে যদি কোনো এম্পোরিয়াম করা যায় বা সেলস এম্পোরিয়ামের যদি কোনো ব্যবস্থা করা যায়, তাহলে সেই সব শিল্পীগুলো কিছুটা হলেও তারা করে খেতে পারবেন বা রুজি রোজগার করতে পারবেন। তোমাদের আগে বলেছিলাম যে কৃষ্ণনগর বিখ্যাত হয়েছে মাটির পুতুল বললে পুরোটা হয় না। কৃষ্ণনগর বিখ্যাত হয়েছে রিয়ালিস্টিক হিউম্যান ফিগার, অর্থাৎ আমি যেটা হাতে করে দেখাচ্ছি এটা খুব মিনিয়েচার, আর এর কিছু বিশেষত্ব জিনিস থাকে। এর হাতে পায়ের ভেতরে তার দেওয়া আছে যাতে এটা দিয়ে ঝাঁকালেও ভাঙে না। এটা পোড়া মাটি, সম্পূর্ণ মাটিটা পোড়ানো হয়। আর এর পরনে যে ক্লথ আছে এটা রিয়েল ক্লথ। এই দাড়িটা আছে রিয়েল হেয়ার, এটা আমরা ভেড়ার লোম দিয়ে করি। আর এটাই হলো আমাদের ট্র্যাডিশনাল ওয়ার্ক, আর এর জন্যই বিখ্যাত হয়েছে কৃষ্ণনগর। এবার এটাকে আমি রাখলাম। এবার এইগুলো কিছু মাইক্রো আর্টের মধ্যে আমি দেখালাম, এগুলো অ্যাকচুয়ালি মাইক্রো আর্ট,
এরকম অনেক আছে, আমি কিছু নমুনা দেখালাম। আমি স্কেলটা দিয়ে যদি দেখাই যে একটা নোকের মাপে কিন্তু রবীন্দ্রনাথ টেগোরের পোর্ট্রেট, এটা 1/2 ইঞ্চি স্কেল, এগুলো 1 থেকে 1.5 ইঞ্চি, এটা 1 ইঞ্চি, 1.25 ইঞ্চি, আর কোনোটা 1 থেকে 1.5 ইঞ্চি 2 ইঞ্চির মধ্যে। তো এগুলো মাইক্রো আর্ট আমরা অনেক সময় করে থাকি, সব সময় হয়তো পারি না। এখন বয়সের সঙ্গে সঙ্গে চোখটাও খারাপ হতে আরম্ভ হয়েছে, তাই খুব কষ্ট হয় করতে।